আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এর আগে আমি দুটি আলোচনায় আপনাদেরকে বলেছি যে চট্টগ্রামকে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অথবা ছাত্রলীগ অথবা যুবলীগ যারাই বলি না কেন তারা একটা বেজ হিসাবে ধরে নিয়েছে কিনা। কারণ চট্টগ্রামে একদিনে 3 জায়গায় তারা মিছিল করেছে। এর আগে কাফনের কাপড় পরে মিছিল করেছে, লাল টুপি পরে মিছিল করেছে এবং চট্টগ্রামে এটা কন্টিনিউয়াস চলছে। পুলিশ ধরপাকড় করছে, অ্যারেস্ট করছে, জেলে নিচ্ছে, জেলে গিয়ে স্লোগান দিচ্ছে। আবার চট্টগ্রামে এক পকেট থেকে আরেক পকেটে, আরেক পকেট থেকে আরেক পকেটে একটার পর একটা আওয়ামী লীগের মিছিল দেখা যাচ্ছে। সারা দেশে তো দেখা যাচ্ছি। এবং আওয়ামী লীগ ফিরে এসেছে, ফিরে আসছে, এটা সবচেয়ে বেশি আলোচনা করছে আওয়ামী লীগ বিরোধী যে শিবির বাংলাদেশে। আমি বিএনপিকে বাদ দিয়ে বলছি, বিএনপিকে এখন আওয়ামী লীগ বিরোধী শিবির বলবেন কিনা আমার একটু সন্দেহ আছে। তারা চায়, তারা আওয়ামী লীগের প্রচন্ড প্রতিপক্ষ, কিন্তু এখন যে অংশটা দেশের ভিতরে আওয়ামী লীগ ভীতিতে থরথর করে কাঁপছে সেটার মধ্যে বিএনপি পড়ে না। আওয়ামী লীগ আসলেও কি না আসলেও কি ওই তারাই তো মারামারি কাটাকাটি করবে, তারাই ক্ষমতার এই 5 বছর, আমরা তো 5 বছর, তোমরা এইভাবে কাটাবে। ফলে বিএনপিও আর এবং এই ভবিষ্যতে যে শিক্ষা বাংলাদেশের রাজনীতি হয়েছে যে জোর করে কোনো রাজনৈতিক দল বন্ধ রাখা যায় না, সেই জায়গায় বিএনপি আর এটা নিয়ে খুব বেশি জলঘোলা করবে না। এখন কেবলমাত্র এটুকুই হয়তো বলা যেতে পারে যে হয় জামাত ইসলামী, আর নাহলে এনসিপি, আর নাহলে এই তথাকথিত জুলাই যোদ্ধা, যে এদের চাপে বিএনপি আওয়ামী লীগ নিয়ে বিশেষ কোনো স্টেপ নিতে পারছে না। আওয়ামী লীগের লোকজন অপেক্ষায় আছে শুধু তাদের আরেকটু অনুকূল পরিবেশের জন্য, যে দীর্ঘ মেয়াদে তো বাংলাদেশের সেনাবাহিনী ফিল্ডে থাকবে না, সেনাবাহিনীর সঙ্গে তারা কোনো ক্ল্যাশে যেতে চায় না। ফলে এই দল হয়তো প্রকাশ্যে আসার যে ট্রায়ালগুলো দিচ্ছে সেগুলোর মধ্যে চট্টগ্রাম একটা উল্লেখযোগ্য জায়গা। চট্টগ্রামে বেশ কিছু ঘটনা ঘটেছে আজকে, সেই ঘটনাগুলো আমি আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি। চট্টগ্রামের শতাধিক নেতাকর্মী নিয়ে বিশ্রামাগারে নিষিদ্ধ ছাত্রলীগের সভা। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মত বিনিময় সভা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মানে যেখানে ঝটিকা মিছিল করাই মুশকিল বাংলাদেশে, সেইখানে অলরেডি তারা মত বিনিময় সভা করেছে এবং বিশাল হলরুম ভর্তি লোকজন দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর সভার অনেক ছবি ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রোসাংগিরি এলাকায় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বিশ্রামাগারে এই সভা হয়। সংগঠনের ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি ফটিকছড়ি উপজেলা শাখা সভাটির আয়োজন করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় কয়েকজন নেতা বক্তব্য দিচ্ছেন। তাদের পেছনে একটি ব্যানার টাঙানো, এতে লেখা রয়েছে উপজেলা ছাত্রলীগের তৃণমূল ও কারা নির্যাতিত নেতাদের নিয়ে আলোচনা ও মত বিনিময় সভা। মানে প্রকাশ্যেই তারা কোনো রাগঢাক না রেখে যে ছদ্মনামে অনুষ্ঠান করেছে তা না, ছাত্রলীগের নামেই তারা অনুষ্ঠান করেছে। সবাই শ্রোতাদের সারিতে সংগঠনের শতাধিক নেতাকর্মী বসেছিলেন। পুলিশ জানায় সবার বিষয়টি জানার পর ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। তবে এর আগেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেছেন। এ ঘটনায় রাতে পুলিশ বাতিল হয়ে সন্ত্রাস বিরোধী আইনে থানায় একটি মামলা করেছে। জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমি কিন্তু বলছি যে ওসি সাহেব এখন যে কথাটি বলবেন এই কথাটি এর মধ্যে বাংলাদেশে আরো 20-40 জন ওসি সাহেব বলেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান আজ শুক্রবার তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সবাই যারা উপস্থিত হয়েছেন তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রাখছে। ওসি সাহেবদের যখন এই নিউজ নিয়ে যাওয়া হয় ওসি সাহেবদের সামনে, তারা বরাবরই একটাই উত্তর দেন যে চিহ্নিত করার চেষ্টা চলছে অথবা মামলা হয়েছে, ধরার চেষ্টা চলছে। সেই চট্টগ্রামেরই আরো একটি খবর, এবং এই জন্য আমি বলছি যে চট্টগ্রামকে তারা কি স্পেশাল কোনো টার্গেটে নিয়েছে কিনা। এবার মাথায় কাফনের কাপড় বেঁধে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল। চট্টগ্রামে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকালে আগ্রাবাদ এলাকায় বিদ্যুৎ ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানারে এ মিছিল করা হয়। মিছিল ও বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 58 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় মিছিল নিয়ে বন্দর এলাকা থেকে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে যাচ্ছেন নেতাকর্মীরা। তাদের হাতের ব্যানারে হামে শিশু মৃত্যু, শিশু ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার এবং বিদ্যুৎ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল লেখা ছিল।
মিছিলটি বিদ্যুৎ ভবনের সামনে গেলে সেখানে জড়ো হয়ে স্লোগান দেন নেতাকর্মীরা। চলতি মাসে চট্টগ্রাম নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের তৃতীয় মিছিল গত বুধবার চট্টগ্রামের অন্যান্য আবাসিক এলাকায় মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা। এর আগে সোমবার সকালে নগরের জিসি মোড়ে এলাকায় ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এরপর নগরের বিভিন্ন থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের 70 জনকে গ্রেফতার করে পুলিশ। জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার জনসংযোগ আমিনুর রশিদ তিনি বলেন, আগ্রাবাদ এলাকায় মিছিলের ভিডিও দেখে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এই যে ভিডিও দেখে গ্রেফতারের প্রক্রিয়া শুরু, গ্রেফতার 70 জন গ্রেফতার হয়েছে এর আগের মিছিলের কারণে, তাতে করে কি আওয়ামী লীগ ছাত্রলীগের এসব ঝটিকা মিছিল বন্ধ হয়ে যাচ্ছে? বন্ধ হবার না, এটাই হবার না, এটাই হওয়ার, এবং দিনকে দিন এটাই হয় যে এটা বিএনপি দেখিয়ে দিয়ে গেছে। বিএনপিকে যখন অঘোষিতভাবে নিষিদ্ধ রাখা হয়েছে, বিএনপি যখন ঢাকায় প্রকাশ্য সভা সমাবেশ করলেই পুলিশের লাঠি চলার আগে গুলি চলতো, তারপরেও তো বিএনপি স্থবির হয়ে যায়নি। বিএনপি আজকে যদি বাংলাদেশে ওপেন থাকতো আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগ যদি ঢাকা শহরে কোনো সমাবেশের ডাক দেয়, সেই বিএনপির সমাবেশে যে পরিমাণ পল্টনের লোকজন হতো, আওয়ামী লীগের সমাবেশেও সমপরিমাণ লোকজন হবে। ফলে এই যত দিন যাচ্ছে রাজনৈতিক জটিলতা বাড়ছে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে অস্থিরতা তৈরি হচ্ছে, আর মাঝখান দিয়ে চট্টগ্রামের মতো জায়গায় আওয়ামী লীগ তুফান তুলছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিএনপির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছিলেন, পুলিশ দিয়ে আপনি কয়দিন আওয়ামী লীগ আটকায় রাখবেন? আর আওয়ামী লীগ সমানে ঝটিকা মিছিল করে, চিটাগাঙে তো মোটামুটি তুফান চালাইছে, 2 দিন বাদে বাদে মিছিল করে, ধরে 60 জন 70 জন করে ধরে। পুলিশের অফিসাররা একই বক্তব্য দেয়, খবর পেয়েছি, ব্যবস্থা হচ্ছে, সন্ত্রাস দমন আইনে মামলা হচ্ছে, একের পর এক সন্ত্রাস দমন আইনে মামলা হচ্ছে, কিন্তু মিছিল কি থামছে? কারণ এগুলো থামান না। একটা দেশের আপনি 2-4-5 কোটি মানুষকে বাইরে রেখে, বাদ দিয়ে রেখে আপনি দেশকে স্মুথলি চালাইতে পারবেন? এটা হয় কোথাও? পৃথিবীর কোথাও কি এটা কোনোদিন হয়েছে? আর বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশ তো সো টাফ। এমনিই তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রীর চেয়ারটা গরম, এটা উত্তপ্ত একটা, এটা পুরো উনুনের মতন একটা। তো সেই চেয়ার, উত্তপ্ত চেয়ারে বসে তিনি কি তার জন্য আরো একটা আগ্নেয়গিরির ফাঁদ তৈরি করে রাখবেন? সুতরাং বিএনপি বুঝে শুনেও হয়তো মাইনকা চিপায় আছে। মাইনকা চিপায় কাদের মাইনকা চিপায় আছে? 1 নম্বর হইতে পারে ডিপ স্টেটের চাপ আছে, যে ডিপ স্টেটের হাত ধরে বিএনপি ক্ষমতায়, বা যে ডিপ স্টেটের খেলার মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতায়, তাদের চাপে আছে। আর নাইলে হতে পারে যে জামাতে ইসলামী, এনসিপি এমন ভাবে খত দেয়া ডিপ স্টেটের কাছে যে এই শেখ হাসিনা, আওয়ামী লীগ, কারণ শেখ হাসিনার সাথে তো আমেরিকার একটা অ্যালার্জি আছে, এটা তো প্রমাণিত এখন, যে তারা কোনোভাবেই আর বাংলাদেশে শেখ হাসিনাকে চায় না। এদিকে আবার আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ চিন্তা করে না। ফলে শেখ হাসিনাকে ফিরাইতে গিয়ে ডিপ স্টেটের যারা এখন বাংলাদেশে খেলছে, এখন যে এজেন্টগুলো আছে, সেই এজেন্টগুলো ডিপ স্টেটের হয়ে আওয়ামী লীগের রাজনীতি যেন বিএনপি ওপেন না করে দেয়, যেন বিএনপি আওয়ামী লীগের প্রতি কোন রকম সফট কর্নার না দেখায়, সেই জন্য হয়তো চাপ দিচ্ছে। বিএনপি এমনও হতে পারে বিএনপি মাইন কাছে পায়ে পড়ে আছে, সে সবই বুঝতেছে কি হবে, আওয়ামী লীগকে কতদিন আটকায় রাখা যাবে, এগুলো সবই বুঝতেছে। আবার পারতেছেও না বাংলাদেশে একটা ওপেন পলিটিক্স করতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বোধহয় সেটাই বলেছেন যে আমরা সবাইকে রাজনীতি করার সুযোগ দিতে চাই, কিন্তু চাইলে তো আর হবে না। কেউ কেউ বলছেন তিনি ফাঁকা বলে দিচ্ছেন, মানুষের নজর অন্যদিকে সরানোর জন্য বলছেন, কিন্তু আলটিমেটলি কি তাই? মির্জা ফখরুল ইসলাম জানেন না যে তাদের শক্তি, বিএনপির শক্তি কি, বিএনপি কি করতে পারে, তাদের সমসাময়িক দল হিসাবে, সমশক্তির দল হিসাবে আওয়ামী লীগ কি করতে পারে, এটা ফখরুল ইসলাম সাহেব জানেন না? খুব ভালো জানেন। যাক, সেসবের মধ্যে দিয়ে এই খবরটা পুলিশে মোটামুটি বেকুব বানানো খবর। পুলিশ খবরও পাইছে, জানতো ছাত্রলীগ আওয়ামী লীগের মিছিল হবে, কোনো কোনো ক্ষেত্রে পুলিশ জানে না, তারপরে অভিযান চালায়। এই ক্ষেত্রে পুলিশ সবই জানতো আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগ মিছিল করবে, জেনেও সেখানে গেছে। তারপরে কি ঘটলো? নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বাংলা ট্রিবিউন একটা কার্ড করেছে, উপস্থিতি এত বেশি, মানুষের উপস্থিতি, যে তাই দেখে পুলিশ পরে সটকে পড়তে বাধ্য হয়েছে। নোয়াখালীর সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের শুরুতে পুলিশ বাধা দিলেও এক পর্যায়ে তারা ঘটনাস্থল থেকে সরে যায়। শুক্রবার 5 জুন জুমার নামাজ শেষে উপজেলার
নোয়ান্নই ইউনিয়নের বাধেরহাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। আমার কাছে বেশ অবাক লাগলো। নোয়াখালী অঞ্চল এমনিতে বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। নোয়াখালী, বরিশাল সেই দিকগুলোতে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা বলতে ধরেন ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বৃহত্তর ময়মনসিংহ, এই পাল্লায় তো নোয়াখালী বরিশালকে মাপা হয় না। সেইখানেই একটা ইউনিয়ন ছাত্রলীগের মিছিল, সেখানে যে পরিমাণ উপস্থিতি এবং এই উপস্থিতি দেখে পুলিশকে ভড়কে যেতে হলো। আচ্ছা, জানা গেছে শুক্রবার জুমার নামাজের পর সদর উপজেলার ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেওয়ার চেষ্টা করে। তবে পুলিশের বাধা উপেক্ষা করেই নেতাকর্মীরা মিছিল নিয়ে অগ্রসর হন এবং বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু। জানতে চাইলে সুধারাম মডেল থানার ওসি তহিদুল ইসলাম বলেন, আগে থেকেই টের পেয়ে পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিল, কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিলটি সামনে এগিয়ে যায়। এই যে সুধারাম মডেল থানার ওসি তহিদুল ইসলাম সাহেব, এখন সুধারামের যে কোন বাবুরাম হবে অবস্থা, কারণ এমনিতেই মিছিল হইলে পরে আপনার এই যেই থানা এলাকায় হয় ওই থানার ওসির ত্রাহি অবস্থা, তার চেয়ার নিয়ে টান পড়ে, তা কোনো কোনো ক্ষেত্রে বদলি করা হয়, কোনো কোনো ক্ষেত্রে বড় স্যারদের তিরস্কারের মুখে পড়তে হয়। এখন এই যে নোয়াখালীর 93 না 94 ইউনিয়ন, এই এক ইউনিয়নের মিছিল ঠেকাইতে না পেরে এই ওসি সাহেব তহিদুল ইসলামের কি হবে? আসলে এগুলোর কোনো কোনো লাভ নাই, কোনো 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 ফল নাই। এই যে শিলপাটায় পেশাবেশি, মানে পেশাবেশিটা হলো আওয়ামী লীগ ভার্সেস এন্টি আওয়ামী লীগ। এই মারামারিতে পুলিশ বেচারারা চাকরি বাঁচাবে, চাকরি করবে নাকি বাস্তবতা সামলাবে, এই যে উপস্থিতি দেখে সটকে আসতে হলো। এখানে পুলিশের করণীয় কি আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিএনপির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছিলেন, পুলিশ দিয়ে আপনি কয়দিন আওয়ামী লীগ আটকায় রাখবেন? আর আওয়ামী লীগ সমানে ঝটিকা মিছিল করে, চিটাগাঙে তো মোটামুটি তুফান চালাইছে, 2 দিন বাদে বাদে মিছিল করে, ধরে 60 জন 70 জন করে ধরে। পুলিশের অফিসাররা একই বক্তব্য দেয়, খবর পেয়েছি, ব্যবস্থা হচ্ছে, সন্ত্রাস দমন আইনে মামলা হচ্ছে, একের পর এক সন্ত্রাস দমন আইনে মামলা হচ্ছে, কিন্তু মিছিল কি থামছে? কারণ এগুলো থামান না। একটা দেশে আপনি 2-4-5 কোটি মানুষকে বাইরে রেখে, বাদ দিয়ে রেখে আপনি দেশকে স্মুথলি চালাইতে পারবেন? এটা হয় কোথাও? পৃথিবীর কোথাও কি এটা কোনোদিন হয়েছে? আর বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশ তো সো টাফ। এমনিই তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রীর চেয়ারটা গরম, এটা উত্তপ্ত একটা, এটা পুরো উনুনের মতন একটা। তো সেই চেয়ার, উত্তপ্ত চেয়ারে বসে তিনি কি তার জন্য আরো একটা আগ্নেয়গিরির ফাঁদ তৈরি করে রাখবেন? সুতরাং বিএনপি বুঝে শুনেও হয়তো মাইনকা চিপায় আছে। মাইনকা চিপায় কাদের মাইনকা চিপায় আছে? 1 নম্বর হইতে পারে ডিপ স্টেটের চাপ আছে, যে ডিপ স্টেটের হাত ধরে বিএনপি ক্ষমতায়, বা যে ডিপ স্টেটের খেলার মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতায়, তাদের চাপে আছে। আর নাইলে হতে পারে যে জামাতে ইসলামী, এনসিপি এমন ভাবে খত দেয়া ডিপ স্টেটের কাছে যে এই শেখ হাসিনা, আওয়ামী লীগ, কারণ শেখ হাসিনার সাথে তো আমেরিকার একটা অ্যালার্জি আছে, এটা তো প্রমাণিত এখন, যে তারা কোনোভাবেই আর বাংলাদেশে শেখ হাসিনাকে চায় না। এদিকে আবার আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ চিন্তা করে না। ফলে শেখ হাসিনাকে ফিরাইতে গিয়ে ডিপ স্টেটের যারা এখন বাংলাদেশে খেলছে, এখন যে এজেন্টগুলো আছে, সেই এজেন্টগুলো ডিপ স্টেটের হয়ে আওয়ামী লীগের রাজনীতি যেন বিএনপি ওপেন না করে দেয়, যেন বিএনপি আওয়ামী লীগের প্রতি কোন রকম সফট কর্নার না দেখায়, সেই জন্য হয়তো চাপ দিচ্ছে। বিএনপি এমনও হতে পারে বিএনপি মাইন কাছে পায়ে পড়ে আছে, সে সবই বুঝতেছে কি হবে, আওয়ামী লীগকে কতদিন আটকায় রাখা যাবে, এগুলো সবই বুঝতেছে। আবার পারতেছেও না বাংলাদেশে একটা ওপেন পলিটিক্স করতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বোধহয় সেটাই বলেছেন যে আমরা সবাইকে রাজনীতি করার সুযোগ দিতে চাই, কিন্তু চাইলেই তো আর হবে না। কেউ কেউ বলছেন তিনি ফাঁকা বলে দিচ্ছেন, মানুষের নজর অন্যদিকে সরানোর জন্য বলছেন, কিন্তু আলটিমেটলি কি তাই? মির্জা ফখরুল ইসলাম জানেন না যে তাদের শক্তি, বিএনপির শক্তি কি, বিএনপি কি করতে পারে, তাদের সমসাময়িক দল হিসাবে, সমশক্তির দল হিসাবে আওয়ামী লীগ কি করতে পারে, এটা ফখরুল ইসলাম সাহেব জানেন না? খুব ভালো জানেন। যাক, সেসবের মধ্যে দিয়ে এই খবরটা পুলিশে মোটামুটি বেকুব বানানো খবর। পুলিশ খবরও পাইছে, জানতো ছাত্রলীগ আওয়ামী লীগের মিছিল হবে, কোনো কোনো ক্ষেত্রে পুলিশ জানে না, তারপরে অভিযান চালায়। এই ক্ষেত্রে
পুলিশ সবই জানতো, আওয়ামী লীগ ছাত্রলীগ বা যুবলীগ মিছিল করবে, জেনেও সেখানে গেছে। তারপরে কি ঘটলো? নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বাংলা ট্রিবিউন একটা কার্ড করেছে, উপস্থিতি এত বেশি, মানুষের উপস্থিতি, যে তাই দেখে পুলিশ পরে সটকে পড়তে বাধ্য হয়েছে। নোয়াখালীর সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের শুরুতে পুলিশ বাধা দিলেও এক পর্যায়ে তারা ঘটনাস্থল থেকে সরে যায়। শুক্রবার 5 জুন জুমার নামাজ শেষে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাধেরহাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। আমার কাছে বেশ অবাক লাগলো। নোয়াখালী অঞ্চল এমনিতে বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। নোয়াখালী, বরিশাল, সেই দিকগুলাতে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা বলতে ধরেন ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বৃহত্তর ময়মনসিংহ, এই পাল্লায় তো নোয়াখালী বরিশালকে মাপা হয় না। সেইখানেই একটা ইউনিয়ন ছাত্রলীগের মিছিল, সেখানে যে পরিমাণ উপস্থিতি, এবং এই উপস্থিতি দেখে পুলিশকে ভড়কে যেতে হলো। আচ্ছা, জানা গেছে শুক্রবার জুমার নামাজের পর সদর উপজেলার ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেওয়ার চেষ্টা করে। তবে পুলিশের বাধা উপেক্ষা করেই নেতাকর্মীরা মিছিল নিয়ে অগ্রসর হন এবং বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু। জানতে চাইলে সুধারাম মডেল থানার ওসি তহিদুল ইসলাম বলেন, আগে থেকেই টের পেয়ে পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিল, কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিলটি সামনে এগিয়ে যায়। এই যে সুধারাম মডেল থানার ওসি তহিদুল ইসলাম সাহেব, এখন সুধারামের যে কোন বাবুরাম হবে অবস্থা, কারণ এমনিতেই মিছিল হইলে পরে আপনার এই যেই থানা এলাকায় হয় ওই থানার ওসির ত্রাহি অবস্থা, তার চেয়ার নিয়ে টান পড়ে, তা কোনো কোনো ক্ষেত্রে বদলি করা হয়, কোনো কোনো ক্ষেত্রে বড় স্যারদের তিরস্কারের মুখে পড়তে হয়। এখন এই যে নোয়াখালীর 93 না 94 ইউনিয়ন, এই এক ইউনিয়নের মিছিল ঠেকাইতে না পেরে এই ওসি সাহেব তহিদুল ইসলামের কি হবে? আসলে এগুলোর কোনো কোনো লাভ নাই, কোনো 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 ফল নাই। এই যে শিলপাটায় পেশাবেশি, মানে পেশাবেশিটা হলো আওয়ামী লীগ ভার্সেস এন্টি আওয়ামী লীগ। এই মারামারিতে পুলিশ বেচারারা চাকরি বাঁচাবে, চাকরি করবে, নাকি বাস্তবতা সামলাবে? এই যে উপস্থিতি দেখে সটকে আসতে হলো। এখানে পুলিশের করণীয় কি আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি হচ্ছে যে এই মুহূর্তে তারেক রহমানের সরকার, যাকে আমি মুসলেকা সরকার বলি বা অনেকেই বলে, তো তার অবস্থান কি এই মুহূর্তে? তার অবস্থান কি? দেশের অবস্থা কি? তার অবস্থা কি? আন্তর্জাতিক অবস্থা কি? আপনি জেনে থাকবেন যে গতকাল একটি ট্যাঙ্কার এসেছিল আমাদের পণ্য নিয়ে, সেটাকে ফেরত যেতে হয়েছে। সেখানে 50 কোটি টাকার পণ্য সামগ্রী ছিল, এর মধ্যে জ্বালানিও ছিল। অর্থাৎ দেশে যে মুহূর্তে জ্বালানি ক্রাইসিস, তখন একটি জ্বালানির যে পণ্য বহনকারী জাহাজ আমাদের ফেরত দিতে হলো। সুতরাং আপনি যদি বিবেচনা করেন যে এই যে যে চুক্তিটা তারা করেছে, জামাত, বিএনপি, তারপর আমার ভাবির ছেলেরা মিলে, অনুরোধের আসরের এমপি, তাদের কি কি তাদের রাজনৈতিক দল, এত কিছু তো নাম মনে থাকে না, এই সম্মিলিত ভাবে যে তারা চুক্তি করে আসলো আমেরিকার সাথে, তার ফল কিন্তু আমরা, কুফল কিন্তু আমরা ভোগ করতে শুরু করেছি। গতকাল সেটা আমরা নিজের চোখে দেখলাম। আর পর্দার অন্তরালে কি কি ক্ষতি হচ্ছে সেগুলো তো আমাদের জানাই নেই। দেশের যে পরিস্থিতি এই মুহূর্তে, জামাত তার সকল দায় অস্বীকার করতেছে। জামাত বলতেছে তারা কোনো চুক্তিতে সই করেনি, যদিও ব্লেজার রহমান বা রোজার রহমান, মিস্টার খলিলুর রহমান বলেছেন যে জামাত বিএনপি মিলে এখানে স্বাক্ষর করেছে। আর সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার, আমাদের ফরাদ মাজাহারের উপরে ফ্রড মাজাহারের স্ত্রী, তিনি যখন উপদেষ্টা ছিলেন তখনও বলেছেন আমি স্বাক্ষর ঠেকাইতে পারি নাই। এখন তিনি বলেছেন যে এই চুক্তিতে সকলের স্বাক্ষর ছিল। মানে তার দাবি কত বিপজ্জনক, তার দাবিটা কত বিপজ্জনক যে একটা দেশ চুক্তি করেছে, সাধারণত সরকারি দল, বিরোধী দল সবসময় বিরোধিতা করে, এখানে উল্টো সকল দল মিলে সেখানে স্বাক্ষর করেছে। তার মানে বাংলাদেশে এই চুক্তির ব্যাপারে কেউ বিরোধী দলে নেই। তো এই অবস্থায় দেশ কোন দিকে যাবে? বোঝাই যাচ্ছে যে এই অবস্থায় একটি দেশ যাদের সাথে চুক্তি করা হয়েছে
তাদের গোলামি করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কারণ যারা বিরোধিতা করবে বিরোধী দল, তারাও সেই চুক্তিতে স্বাক্ষর করেছে। এমনকি যারা স্বতন্ত্র প্রার্থী, তারাও এই চুক্তিতে স্বাক্ষর করেছে। সুতরাং কারণ রবিন ফারহানা তো যখন তিনি ইলেকশন করেন, মানে তার ইলেকশনের আগেই তো চুক্তি হয়েছে, তখন তিনি বিএনপি করতেন। তো তাহলে আমরা কি ধরে নিব যে তিনিও সেই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, যদিও তিনি স্বতন্ত্র। তার মানে সবাই এখানে স্বাক্ষর করেছে। তো এটা আমার দেশের জন্য ভালো ফল বয়ে আনবে না। পাশাপাশি যেভাবে বিরোধিতা করা হচ্ছে, বিরোধিতাটা আসলে এটা খুব একটা শক্তিশালী বিরোধিতা শক্তিশালী বা শক্তি দিয়ে তারা কোনো বিরোধিতা এখানে করবে না, কারণ এরা নিজেরাই। আমরা দেখেছি এখানকার সারা পৃথিবীতে থাকে হলো সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদে থাকে, কিন্তু আমরা এই প্রথম পৃথিবীতে দেখলাম যে এখানে সরকারি দলও যারা, বিরোধী দলেও তারা, স্বতন্ত্রও তারা। কারণ তারা আদর্শগতভাবে তারা এক এবং অভিন্ন। তারপরে কিছু পাওয়া না পাওয়া নিয়ে তাদের মধ্যে বিরোধিতা দেখা যায়। সুতরাং জামাত বিরোধিতা করে বিএনপির কিছু করতে পারবে খুব একটা মনে হয় না। যদিও বিএনপির সেই ট্রফি এমপি নাকি কি যেন বলে তাকে, তিনি নিজেকে আগে ট্রফি বলতেন। যাই হোক, সেই ট্রফি এমপি আবার বলেছে 3 দিনেই নাকি বিএনপিকে ক্ষমতা থেকে ফেলে দিতে পারে। তারা বলেছে, পারবে কিনা তারা মাঠে নামলে আমরা জানতে পারবো, দেখতে পারবো। কিন্তু বিএনপির যে সাংগঠনিক ক্ষমতা, জামাতের যে সাংগঠনিক ক্ষমতা, অনেকে এখন মনে করে জামাত অনেক শক্তিশালী, কেউ মনে করে। আমার আমার সহালোচক অনেকেই দেখি সেটাও একমত পোষণ করে। অনেক উপস্থাপক সেটাই বলে জামাত নাকি শক্তিশালী। কিন্তু আমি বড় বলে এসেছি, আবারও বলি, বিএনপি যদি কখনো জামাতকে তালাক দেয়, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, যেমন তেমন যদি 5 তালাক দিয়ে বসে, বাংলাদেশে জামাতের অস্তিত্ব থাকবে না। এই যে সবসময় মৌলবাদ প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে, মৌলবাদ ছড়িয়ে দেওয়ার ব্যাপারে সর্বদাই আওয়ামী লীগকে দোষ দেওয়া হয়। আওয়ামী লীগ হয়তো কিছুটা দোষী, কিন্তু এই বাংলাদেশে মৌলবাদী রাজনীতির আস্কারা পৃষ্ঠপোষকতা দিয়েছে বিএনপি কালকে যদি মৌলবাদী রাজনীতিকে চ্যালেঞ্জ করে বসে, বাংলাদেশে মৌলবাদী রাজনীতি বলতে কিছুই থাকে, এটা অনেকে বলতে লজ্জা পায় বা বলে না ইচ্ছাকৃত ভাবে। যাই হোক, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি যেটা বললাম সেটাই সত্য। আমি তো বাংলাদেশের নাগরিক, আমারও তো একটা জাজমেন্ট আছে, আমারও তো আমারও তো আমারও তো একটা বিচার আছে এই দেশ সম্পর্কে, এই দেশের রাজনীতি সম্পর্কে। আমারও তো কিছু রায় আছে। আমি তো জানি এই দেশের রাজনীতি তো আমার পরিচিত, আমি তো মঙ্গল গ্রহ থেকে আসিনি। আমার তো একটা বিচার আছে। তো এইখানে মৌলবাদ আজকে রুমিন ফারহানাও সেটা বলেছেন তার সাক্ষাৎকারে, যে এই বাংলাদেশে মৌলবাদ প্রতিষ্ঠিত হয়েছে রাজনৈতিক দলের আস্কারাতে। যদিও একসময় রুমিন ফারহানাও মৌলবাদীদের আস্কারা দিতেন, কিন্তু এটাই সত্য, বাংলাদেশের সকল রাজনৈতিক দল এই দেশের মৌলবাদীদের আস্কারা দিয়েছে। তাই যেদিন মৌলবাদীদের আস্কারা দেওয়া বন্ধ করে দিবে বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করা রাজনৈতিক দলগুলো, তখন এই মৌলবাদীরা তারা টিকতে পারবে না, যতই তাদের ব্যাংক থাকুক, যতই তাদের ক্ষমতাবান মনে হোক। আসলে বাংলাদেশের মুসলিম মৌলবাদীদের আসল জায়গা হচ্ছে বিএনপি। ফাইনালি বিএনপি তাদের হচ্ছে প্ল্যাটফর্ম। কালকে যদি আওয়ামী লীগ চলে আসে ক্ষমতায়, এবং আওয়ামী লীগ যদি এই মৌলবাদী শক্তির বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নেয়, আইনি পদক্ষেপ নেয়, সবগুলো গিয়ে তখন বিএনপির ছত্রছায়ায় চলে যাবে, এটা আমরা জানি। এবং বিএনপিও তাদের জায়গা দিবে, তাও আমরা জানি। এবং এটাই হয়ে এসেছে। আপনি এদের মধ্যে যে বিরোধিতা দেখতেছেন, এটা হচ্ছে মামাতো ভাই খালাতো ভাইয়ের মধ্যে ঝগড়া বা ফরিদ ভাই, সৎ ভাই ঝগড়া। জি। ফরিদ ভাই, আচ্ছা, আগে ফাঁকে একটা একটা মজার প্রশ্ন করছেন একজন দর্শক, এটা একটু শুনে নিই, আপনি এর এক ফাঁকে এটা বলবেন। তার আগে আমি আরেকটা প্রশ্ন আছে আমার। একজন প্রশ্ন করেছেন পূর্ণিয়া ভাই, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। সবাই বলে জয় বাংলা আওয়ামী লীগের নিজের সম্পদ বানিয়ে ফেলেছে, কিন্তু স্বাধীনতার পর থেকে অন্য কোন দল মুখে জয় বাংলা শুনিনি। ইন্টারেস্টিং, এটা বলে আমরা অভিযোগ করি যে আওয়ামী লীগ জয় বাংলা বঙ্গবন্ধু এগুলোরে পুরোপুরি আওয়ামী লীগকরণ করেছে, কিন্তু এটাও তো ঠিক যে আওয়ামী লীগ ছাড়া কেউ জয় বাংলা বলে না। আমি যেটা জানতে চাচ্ছিলাম আপনার এই আগের আলোচনার সূত্র ধরে, যে সরকারের মধ্যে কি আপনি কোনো অস্থিরতা লক্ষ্য করছেন? দেখেন, অলরেডি দীপেন দেওয়ান 3 মাসের মধ্যে পদত্যাগ করেছে, আবার এক মন্ত্রী আরেক মন্ত্রীর বিরুদ্ধে কথা বলে। একটু কি কোথাও আনইজি সিচুয়েশন খেয়াল করছেন কোনো কিছু? নিঃসন্দেহে 100 দিনের মাথায় 2 জন মন্ত্রীর পদত্যাগ করতে বাধ্য করা, অবশ্যই সরকারের মধ্যে অস্থিরতা রয়েছে, নিঃসন্দেহে অস্থিরতা রয়েছে। তার জন্যই তো আমরা তো এটা দেখিনি, বাংলাদেশে এমন কোনোদিনই ঘটেনি যে নির্বাচন যেভাবেই হোক বা না হোক 100 দিনের ভিতরে কোনো 2টা মন্ত্রী পদত্যাগ করেছে বা সরিয়ে দেওয়া হয়েছে, এরকম কিন্তু আমরা দেখি নাই। আমার ধারণা আপনারও রাজনৈতিক ইতিহাসে, আপনার বয়সে আপনি সেটা দেখেননি, আমার ধারণা। আমি দেখিনি, আমার মনে পড়ছে না। তো আর এতে অবশ্যই সরকারের ভিতর অস্থিরতা কাজ করতেছে। আপনি যেটা আমি শুরু থেকে বলে আসতেছি, তারেক রহমানের
মানে প্রধানমন্ত্রী বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে তিনি হতাশ, তিনি ভীত, তিনি কোথাও কারো কারো সুতার মালার সুতা টানে তিনি নড়াচড়া করেন। আপনি দেখেন যে কোনো বক্তব্য দেয় যে কোনো মন্ত্রণালয়ের, আমরা শিলং সালাউদ্দিন বলে কেউ কেউ, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে সালাউদ্দিন সাহেবকে কথা বলতে শুনি, সব মন্ত্রণালয় নিয়ে তিনি কথা বলেন। আর অস্থিরতা এই সরকারে রয়েছে তার আর একটা প্রমাণ হলো যে এক এক মন্ত্রী নিজেরটা বাদ দিয়ে অন্য মন্ত্রণালয় নিয়ে কথা বলে, যেটা না তার কার্য বিধির মধ্যে পড়ে, না সাধারণ কাজের মধ্যে এটা পড়ে। এটা পড়ে না, আমরা দেখিনি এর আগে। আমরা কখনো সেতু মন্ত্রীকে বলতে শুনি নাই যে বিমান মন্ত্রী কি করলো না করলো বা বিমান মন্ত্রণালয়ের কি অবস্থা তা নিয়ে কথা বলতে আমরা শুনি নাই। আমরা কখনো এও শুনি নাই, আমরা প্রধানমন্ত্রীকে সকল মন্ত্রণালয় নিয়ে কথা বলতে শুনেছি এবং এটা তার কার্যবিধির মধ্যে পড়ে। কিন্তু অন্য কোনো মন্ত্রীকে প্রধানমন্ত্রীর যে মন্ত্রিত্ব তার আন্ডারে যেগুলো আছে তার কাছে যে মন্ত্রণালয় রয়েছে সেগুলো নিয়ে কথা বলে আমরা এইবার প্রথম এটা দেখলাম। সুতরাং এই সরকার যে অস্থিরতার মধ্যে দিয়ে কাটছে এটা বোঝা যায়। আমরা দেখেছি যে স্বয়ং প্রধানমন্ত্রীর কথার ভিতরে অস্থিরতা কাজ করে, কথার ভিতরে আপনার স্ববিরোধী অনেক বক্তব্য চলে এসেছে। আপনি দেখেন অস্থিরতা যদি কাজ না করতো, বনলতা এক্সপ্রেস তিনি পরিবার নিয়ে দেখলেন, এটা যদি ধর্মবিরোধী হতো তখন তো আমরা কথা বলতে শুনি নাই। এই সিনেমাটা যদি ধর্মের অবমাননা হয়ে থাকে তখন আমরা বলতে শুনি নাই। সেই প্রধানমন্ত্রী আবার সাতগাড়ি পুলিশ পাঠিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সেই সিনেমা প্রদর্শন বন্ধ করে দিলেন। অস্থিরতা অবশ্যই বিরাজ করতেছে, নিঃসন্দেহে বিরাজ করতেছে। আর শিক্ষা, শিল্প, সাহিত্য, বিজ্ঞানে ধর্মবিরোধিতা হবেই, আপনি ধর্ম অবমাননা হবেই। এখন আপনি যদি বলেন আমি পানি চক্র পড়াইতে দিব না, কারণ ইসলাম ধর্মের দৃষ্টিতে একজন ফেরেস্তা বৃষ্টি দেয়, আর কিছু বলা যাবে না। সনাতন ধর্মের বৈদিক দর্শনের দৃষ্টিতে বরুণ হচ্ছে বৃষ্টির দেবতা, আর কিছু বলা যাবে না। এখন আপনি বিজ্ঞান পড়ান, সেখানে পানি চক্র পড়ান, এখন তো তাহলে হিন্দু ধর্মের অনুসারে, ইসলাম ধর্মের অনুসারে তো বিজ্ঞান বই বন্ধ করে দিতে হবে। বলতে পারেন এটা ধর্ম অবমাননা। ধর্ম অবমাননা, ধর্মীয় অনুভূতিতে আঘাত, এগুলো হচ্ছে বায়বীয় বিষয়। কোনটা আঘাত লাগে কোনটা আঘাত লাগে না এটা আপনি কিভাবে নির্ধারণ করবেন? আপনি মুসলমানদের মধ্যে দেখেন যারা মিলাদ পড়ে আর যারা পড়ে না, আপনি যদি তাদের ছেড়ে দেন তারাই তো নিজেরাই মারামারি খুনাখুনি করবে, তাহলে আপনি কি দুটোই বন্ধ করে দিবেন? কে উপরে হাত বাঁধবে কে হাত নিচে বাঁধবে এটা নিয়ে ঝগড়া লেগে যায়। নবীর বাবা মা ভেস্তে যাবে কি যাবে না এটা নিয়ে নিজেদের মধ্যে খুনাখুনি শুরু করে দিবে। কোনটা ধর্ম অবমাননা কোনটা ধর্ম অবমাননা নয় আপনি কিভাবে করে বুঝলেন? শিয়াদের তাহলে তো আপনি কাফের ঘোষণা করতে হবে। যাই হোক, সেটা অন্য বিষয়। আপনার আপনার এখানে অস্থিরতা অবশ্যই কাজ করতেছে। আপনি দেখেন দেশের অর্থনীতির অবস্থা কি। এই দেশের সরকার সরকার কার কাছ থেকে লোন নিচ্ছে? নিজের ব্যাংক থেকে লোন নিচ্ছে। কত লক্ষ কোটি টাকা লোন নেওয়া হয়ে গেছে। বাংলাদেশের এই মুহূর্তে মাথা পিছু ঋণ কত? আপনি এই মুহূর্তে হামের টিকার যে শিশুরা মারা গেল, সরকার কোনো শক্ত কথাই বলতে পারলো না। মানে শুধু অস্থির না, এরা নত জানে সরকার এই দেশের নাগরিক নিয়ে কথা বলতে পারে না। এই দেশের এই যে ভারত থেকে অনুপ্রবেশ, মুসলমান অনুপ্রবেশ ভারতীয় বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠিয়ে দিচ্ছে। বাংলাদেশের সুস্পষ্ট কোনো বক্তব্য নেই। আমরা বাংলাদেশে কোনো সুস্পষ্ট বক্তব্য পাই না। তারা হয় বলতে হবে এগুলো আমাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী, অথবা বলতে হবে না অনুপ্রবেশকারী নয়। যদি বলেন এরা অনুপ্রবেশকারী, তাহলে যারা বাংলাদেশে ঢুকতেছে তাদের ঢুকতে দিতে হবে। আপনি নর্মেন্স ল্যান্ডে বাংলাদেশি নাগরিককে কিভাবে রাখেন? আর যদি বলেন না এরা আমাদের কেউ নাগরিক নয়, তাহলে সেটা সুস্পষ্ট বলে দেন এটা বাংলাদেশের নাগরিক না। আপনি 12 থেকে 14 লক্ষ রোহিঙ্গাকে জায়গা দিবেন আর নিজের নাগরিকদের আপনি নোম্যান্স ল্যান্ডে বসায় রাখবেন। এটা কোন ধরনের ইয়ারকি দেশের জনগণের সাথে? এটা কোন ধরনের রাজনীতি? এটা কোন ধরনের পলিসি? এর মধ্যে তো এটা মিলতে পারে না। অবশ্যই সরকার অস্থির হয়ে তার অস্তিত্ব থাকবেই, কারণ দেশে না আছে বিনিয়োগ, না আছে সরকারি বিনিয়োগ, না আছে বেসরকারি বিনিয়োগ, না আছে বিদেশি বিনিয়োগ। তো একটা সরকার তো অস্থির হবেই। না আছে আইন শৃঙ্খলা। সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে আইন শৃঙ্খলা একেবারে তলানিতে চলে আসছে। সারা দেশে ড্রাগে ছেয়ে গেছে, মৌলবাদ সারা দেশে ছেয়ে গেছে। তাহলে সরকার তো অস্থির হবেই, কারণ নগরে যখন আগুন লাগে দেবালয়ে রক্ষা পায় না, তেমনি সরকার অস্থির থাকবে, এটাই স্বাভাবিক। আর যিনি এই প্রশ্নটা করেছেন যে জয় বাংলা নিয়ে, নিঃসন্দেহে সত্য। জয় বাংলা স্লোগান যারা বলে দখল করে নিয়েছে, এটা আর মিথ্যা কথা। আপনাকে কি আওয়ামী লীগ বলেছে যে আমি জয় বাংলা স্লোগান দিতে দিব না? বাংলাদেশের কোন আইনে কি লেখা আছে যে জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান? শেখ হাসিনা কি বলেছে জয় বাংলা স্লোগান আমার বাপের স্লোগান, আমার স্লোগান, আমার ভাইয়ের স্লোগান? বা আওয়ামী লীগের লোকজন কি বলেছে এটা শুধুমাত্র আওয়ামী লীগের স্লোগান? কোথাও বলে নাই, কোথাও বলেনি। কিন্তু আপনি স্লোগান দেন না, যেহেতু দেন না সেহেতু সেই স্লোগান আওয়ামী লীগের কোর্টে চলে যাবে। না করছে কি আপনি স্লোগান দেন, আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মেনে নেন, তাহলে তো বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের থাকে না, আপনারও হয়ে যায়। কিন্তু আসলে তো আপনারা জয় বাংলা স্লোগান বিরোধী।
আসলে তো আপনি বঙ্গবন্ধু বিরোধী, আপনি মানে যারা এর বিরোধিতা করে তারা বিরোধী। তো বিরোধিতা করলে এটা তো মনে হবেই। যদি কেউ মনে করে জয় বাংলা স্লোগান আওয়ামী লীগের না বাংলা, আমি তো জয় বাংলা স্লোগান দেই, আমাকে তো আওয়ামী লীগ বাধা দেয় নাই। আমি তো বলিনি আওয়ামী লীগ, আমি তো স্পষ্ট বলি এটা আওয়ামী লীগের স্লোগান, এটা বাংলাদেশের স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান। এই স্লোগান আমার, আপনার, সকলের, বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের এই স্লোগান। বাংলাদেশের যে নাগরিক সে যদি জয় বাংলা স্লোগান দেয় তাকে কেউ বাধা দিতে পারবে না, প্রশ্নই আসে না। বরং জয় বাংলা স্লোগান দিলে যারাই আওয়ামী লীগের বিরোধিতা করতে চায়, বরং রাজনৈতিক দলগুলো জয় বাংলা স্লোগান দিলে আওয়ামী লীগ বরং পিছিয়ে পড়তো। তারা সেটা করে নাই, বরং জয় বাংলা স্লোগানকে আওয়ামী লীগের কোর্টে দিয়ে দিয়েছে। আওয়ামী লীগ সেটা নিয়ে নিছে এবং 2024 সালের 5ই আগস্টের পরে প্রমাণ হয়ে গেছে যে জয় বাংলা স্লোগান যে আওয়ামী লীগ দাবি করে সত্যি তাদের স্লোগান, সেটা প্রমাণ হয়ে গেছে। কারণ আজকে জয় বাংলা স্লোগান দিলে আপনি মারতেছেন, জয় বাংলা স্লোগান দিলে জেলে দিচ্ছেন। কারণ কি? কারণ জয় বাংলা স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান। যারা এখন জয় বাংলা বিরোধিতা করতেছে তারা প্রমাণ করে দিয়েছে যে তারা কোন পন্থী 71-এ তাদের চেতনা কি ছিল, তাদের উত্তরসূরিদের চেতনা কি ছিল, এখন তাদের চেতনা কি। তো জয় বাংলা স্লোগান তো আওয়ামী লীগের কোর্টে যাবেই। ধাক্কায় ধাক্কায় আমরা যদি দিয়ে দিই আওয়ামী লীগকে, আওয়ামী লীগ এমনি নিতে চায়, তার মধ্যে আমরাও ধাক্কালাম। তো জয় বাংলা স্লোগান তখন আওয়ামী লীগেরই, এটা তো প্রমাণ হয়ে গেছে। কেউ যদি বলে জয় বাংলা স্লোগান তার স্লোগান দিয়ে দেখে দেখ। বিএনপি যদি বলে জয় বাংলা স্লোগান তার জয় বাংলা স্লোগান দেখ। বামপন্থীরা যদি বলে যে জয় বাংলা স্লোগান আওয়ামী লীগের না, তাহলে তারা নিজেরা স্লোগান দিয়ে প্রমাণ করে দেয়। কিন্তু তারা তো জামাল বীরা পাগলা, স্লোগান ওটা দিবে না। কারণ তাদের ওটা ওই যে গণজাগরণ মঞ্চ যাদের আমি জয় বাংলা স্লোগান দিতে দেখেছি, সেই লোকগুলো এখন জয় বাংলা স্লোগানের বিরুদ্ধে। সুতরাং 2024 সালের 5ই আগস্টের পরে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে যে জয় বাংলা স্লোগান এটা আওয়ামী লীগের স্লোগান, মুক্তিযুদ্ধের পক্ষের স্লোগান। জি ফরিদ ভাই, আমরা আমাদের আজকের মূল সাবজেক্টে যেতে চাই। এবার মূল সাবজেক্টে যাওয়ার আগে আমি একটু আপনাকে ভূমিকা দিব। সেটা হলো, গত 2 দিনে দুটা বিচ্ছিন্ন খবর ছিল। একটা হলো হান্নান মাসুদ, এনসিপির নেতা। এই হান্নান মাসুদ আওয়ামী লীগের একজন এমপি। পরে আমরা যেটা জানলাম, নোয়াখালীর একরামুল কবির বোধহয় ওনার নাম, একরাম সাহেব, ওনাকে দেশের বাইরে পার করে দেওয়ার জন্য 3 থেকে 4 কোটি টাকা লেনদেন করার চেষ্টা করছে। পরে এটা সফল হয়েছে কিনা খবর পাওয়া যায়নি, তবে একাধিকবার মিটিং করছে। এবং তার সাথে আওয়ামী লীগ নেতাদের মিটিং এর ছবি আজকে থেকে প্রকাশ পাচ্ছে হোটেল স্পার্সে এবং বিভিন্ন জায়গায় তিনি আওয়ামী লীগের মিটিং করছেন এমপি হওয়ার জন্য, আওয়ামী লীগের ভোট ভিক্ষা করে। বিএনপি অনেক এমপি ইলেকশনের আগে আওয়ামী লীগের কাছে ভোট চাইছে, এবং এখন এসে আওয়ামী লীগ, আজকে জানেন যে চট্টগ্রামে তারা বিশাল মিটিং করছে, মিছিল করছে। অনেকেই বলছেন, এবং মির্জা ফখরুল যেটা বললেন গতকালকে আমরা আলোচনা তুলেছিলাম, মির্জা ফখরুল বলেছেন যে সমস্ত রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে। ভেতরে ভেতরে কি কোনো ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, কি মনে হয় আপনার? আমরা যেভাবে লিখছি যে আওয়ামী লীগের সাথে পর্দার আড়ালে কি কোনো বিশেষ সমঝোতা চলছে? মানে আওয়ামী লীগের সঙ্গে এই যে দেশে এত ঝামেলার মধ্যে আওয়ামী লীগের সঙ্গে ক্ল্যাশে না গিয়ে এটা কি কোনো পলিটিক্যাল মিউচুয়ালের দিকে যাচ্ছে, এরকম কিছু ঘটছে কি? হতে পারে। আপনার আমি মনে করি এটা স্বাভাবিক কিছু। বিএনপি যে ভেতরে ভেতরে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করতেছে না, এটা হতেই পারে। কারণ এই যে এনসিপি, বৈষম্য বিরোধী, এগুলো হাওয়াই মিঠাই, এগুলো শুক্রে শুক্রে গজে ওঠা 8 দিনের দল। এর আজ আছে কাল নেই। ওই যে সরোয়ার ফারুকি নাকি গিদর ফারুকি অস্ট্রেলিয়া ভেঙে গেছে, তারপর আরো কে কে যেন কোন দেশে ভেঙে গেছে। এরা চলে যাবে, এরা চলে যাবে। এরা তো রাজনীতিবিদ না, এরা আছে দুধের মাসি হিসেবে। এরা গোলাম ইবনে গোলাম হিসেবে আসছে, আর ইউনূসের গোলাম হিসেবে আসছে। এরা ওয়াকার সাহেবের গোলাম হিসেবে আসছে, গোলাম ইবনে গোলাম হিসেবে আসছে। এরা তো রাজনীতিবিদ না, এরা একসময় চলে যাবে। দেশে থাকবে কে? বিএনপি কে থাকতে হবে। বিএনপি কে দেশে যদি রাজনীতি করতে হয়, অবশ্যই আওয়ামী লীগের সাথে তাদের আলোচনা টেবিলে বসতে হবে। কারণ আমি যত কথাই বলি না কেন, যত গল্পই করি না কেন, দিন শেষে আওয়ামী লীগ, বিএনপি এই দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে। এটা আমরা দেখেছি, এটা আমরা দেখলাম। দিন শেষে বিএনপির আওয়ামী লীগই থাকবে, কোনো দল থাকতে পারবে না। এইবার বিএনপি একটা দুর্বল দল, তার জন্য জামাত এতগুলো আসন পেয়েছে, আমার ভাবির পোলার এতগুলো আসন পেয়েছে। জামাতের এখন শুধু তারেক রহমানের মেরুদণ্ড ভাঙা না, পুরো বিএনপিরই মেরুদণ্ড ভাঙা এখন, তার জন্য এই আসনগুলো দিতে হয়েছে। তাহলে এই ভাবির পোলাদের দেখে যদি বিএনপি ভয় পায়, ওই জামাতকে দেখে যদি ভয় পায়, তাহলে আওয়ামী লীগকে দেখে তাদের ভয় পাওয়ার কারণ থাকতেই পারে। কারণ এই দেশে তো আওয়ামী লীগই নিয়ন্ত্রণ করবে একসময়। আমরা যত গল্পই করি, যে যত গল্পই করুক, এই দেশের কিন্তু যারা কট্টর আওয়ামী লীগ তারা বলেছিল যে বিএনপি আর কোনোদিন ক্ষমতায় আসবে না, কিন্তু আমরা বলেছিলাম না, এই দেশে বিএনপির অবস্থান ছিল, আছে এবং থাকবে। এমনি এখনো বলতেছি। এখন যারা বলতেছে জয় বাংলা স্লোগান চলবে না, শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারবে না, আওয়ামী লীগ আসবে না, তাদের স্পষ্ট, তাদের 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 বিষয়ে স্পষ্ট বার্তা যে কারো বাবার ক্ষমতাই নেই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বাইরে রাখা। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, শেখ হাসিনা ক্ষমতায় আসবে, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, ঠেকে রাখতে পারবেন না। পুলিশ দিয়ে, আর্মি দিয়ে নির্যাতন করে যদি কোনো দলকে আটকে রাখা যেত, কোনো দলকে যদি ঠেকে দেওয়া যেত, তাহলে তো বিএনপি ক্ষমতায় আসার কথা না, তাহলে তো জামাত আসার তো প্রশ্নই আসে না।
বিএনপি আসার কথা না। সেই বিএনপি কিন্তু 17 বছর পর হলে ক্ষমতায় আসছে, তাহলে আওয়ামী লীগ কেন আসবে না? যে আওয়ামী লীগের এমন কোনো গলি নাই, এমন কোনো গলিতে এমন কোনো ঘর নাই যে তার সমর্থক নাই। প্রত্যেক গলিতে তার কর্মী আছে, কর্মী কর্মী প্রত্যেক গলিতে তার কর্মী আছে, আর প্রত্যেক ঘরে তার সমর্থক আছে আওয়ামী লীগের। বাংলাদেশে যদি 3 কোটি ঘর থাকে, প্রত্যেক ঘরে একজন করে আওয়ামী লীগের সমর্থক আছে। আর বাংলাদেশে যদি 1 কোটি গলি থাকে, তাহলে প্রত্যেক গলিতে একটা করে তার কর্মী আছে। বাংলাদেশে যদি বাংলাদেশে যদি লাখো গ্রাম থাকে, কোটি লাখো লাখো গ্রাম থাকে, সেই গ্রামে তার লক্ষ লক্ষ নেতা এবং কর্মী রয়েছে। আপনি সেই দলটাকে নিষিদ্ধ করে, তাও আবার নির্বাহী আদেশে, তথাকথিত ডক্টর ইউনূসের এই আদম ব্যাপারের আমলে, মানে যাকে কোনো স্বীকৃতি নেই, যার কোনো বৈধতাই নেই, আপনি কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন? স্বাধীন বাংলাদেশে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, যে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, এবং যে আওয়ামী লীগকে পয়দা করেছে ছাত্রলীগ, সেই আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে আপনি নিষিদ্ধ করে দিবেন বাংলাদেশে, আর সেটা নিষিদ্ধ হয়ে থাকবে বা নিষিদ্ধ করে রাখবে, এটা অন্তত যারা বর্ষিয়ান রাজনীতিবিদ, যারা দীর্ঘ সময় রাজনীতিতে থাকতে চায়, তারা এটা চিন্তা করতে পারে না। যারা মনে করে আজকে আসি কালকে থাকলাম কি থাকলাম না, তারা এটা ভাবতে পারে। তো এই জন্য বিএনপিকে তো অবশ্যই তাদের ছাড় দেওয়ার কথা বলতে হতে পারে, যদিও বিএনপি ছাড় দিচ্ছে না। আমরা ওটা মির্জা ফখরুল সাহেবের ওই বক্তব্য, আমরা এগুলা নির্বাচনের আগের দিন তারেক রহমানের বয়ান শুনেছি, ওইরকম মিষ্টি কথা শুনেছি। তিনি বলেছিলেন এই দেশে সব দলের মানুষ থাকবে, সব ধর্মের মানুষ থাকবে, ভিন্ন মত থাকবে, এমন কেউ বলেছেন বিশ্বাসী অবিশ্বাসী থাকবে, নাস্তিকদের পক্ষে বলেছেন। কিন্তু ক্ষমতায় আসার পর তিনি তার কথা রাখেননি, এগুলো মিষ্টি কথা। তো মির্জা ফখরুল সাহেব কি বলেছেন, এই কথার গুরুত্ব কতটুকু আমি জানি না, কিন্তু তিনি ঠেকিয়ে রাখতে চাইলেও আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখা যাবে না। তাই যেটা আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না, তার সাথে আলোচনায় বসা ভালো এবং বুদ্ধিমানের কাজ। যদি তারা তা না করে, তারপরও বিএনপি আসবে, মানে তারপরও আওয়ামী লীগ আসবে। আমি বারবার বলছি বিএনপিও আসবে। মনে করেন যে 10 বছর 15 বছর আবার আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, পরে কিন্তু আবার এই বিএনপি আসবে, আপনারা নিশ্চিত থাকেন। এই বিএনপি আবার আসবে, আসবেই। তেমনি এই আওয়ামী লীগও আবার আসবেই, ঘুরে ফিরে এরাই আসবে। বাংলাদেশের মানুষ, যদি আপনি মনে করেন জামাতকে এই দেশে মানুষ মেনে নেবে না, বহুত গবেষণা হয়েছে এই বাংলাদেশে, জামাতকে নিয়ে বহুত গবেষণা হয়েছে, ইউনূসকে নিয়ে বহুত গবেষণা হয়েছে। 18 মাস ইউনূসকে রেখে গবেষণা করা হয়েছে আদতে জামাতকে ক্ষমতায় বসানোর জন্য। কিন্তু জানে যে এই দেশে জামাতকে ক্ষমতায় বসাইলে 1 সপ্তাহ টিকবে না, এই দেশে মানুষ যুদ্ধ ঘোষণা করবে, এই দেশে মানুষ মেনেই নিবে না। আমি তো ঘোষণা আগে করে রেখেছিলাম যে জামাত যদি ক্ষমতায় আসে, তাহলে জামাত যেদিন সরকার ঘোষণা করবো, ওই দিন থেকে আমি এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো বলে দিয়েছিলাম। যেরকম আমি যদি শেখ ফরিদ আওয়ামী লীগ না করে এটা বলি, তাহলে আওয়ামী লীগ যারা করে তারা বসে থাকবে, তারা যুদ্ধ ঘোষণা করবে না? যারা ছাত্রলীগ করে তারা যুদ্ধ ঘোষণা করবে না? যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা যুদ্ধ ঘোষণা করবে না? অবশ্যই করবে। তো এই দেশে বিএনপি যেহেতু রাজনীতি তাদের করতে হবে আগামীতে, অবশ্যই আওয়ামী লীগকে তাদের স্পেস দিতে হবে। দেবে কিনা আমি জানি না, স্পেস দিতে হবে। আর যদি না দেয়, আওয়ামী লীগ স্পেস নিবেই, আজ হোক কাল হোক। স্পেস দিলে সহজে আসবে, স্পেস না দিলে তারা আরো ভয়ঙ্কর রূপে ফেলবে। আপনি যখন একটা বাঁধ কেটে দিবেন, পানিটা তার সহজ গতিতে আসবে, নদীর পানি। যখন আপনি বাঁধটা শক্ত করে বাঁধার চেষ্টা করবেন, তখন সে সবকিছু ভেঙে নিয়ে তলিয়ে ডুবিয়ে ভাসিয়ে দিবে। আওয়ামী লীগ তখন সেভাবে আসবে, বন্যার মতো আসবে, সয়লাবের মতো আসবে। কিন্তু আপনি যদি তাকে সহজভাবে আসতে দেন, সেটা হয়তো বন্যা হবে না, সাধারণ পানির স্রোতের মতো, বৃষ্টির স্রোতের মতো, আপনার জন্য বিপদ হবে না। কিন্তু যদি এই আওয়ামী লীগকে তারা বাধা দেয়, অবশ্যই আওয়ামী লীগ বন্যা, সয়লাব, ভূমিকম্পের মতো তারা চলে আসবে, ঠেকায় রাখতে পারবেন না। জি, তো একটা তির্যক প্রশ্ন আছে, এই প্রশ্নটা আপনার সামনে একটু তুলতে চাই। একজন দর্শক বলছেন, যেখানে পালিয়ে যাওয়ার নেত্রী মুখ দেখাতে ভয় পাচ্ছে, সেখানে কিছু পাগলা সমর্থক আশা করছে হাসিনা আসবে। আমি এই তির্যক প্রশ্নটা আপনার মুখে, কারণ আওয়ামী লীগ এই সমস্ত জবাব দিচ্ছি। এদের তখন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, আমরা যখন বলতাম বিএনপি ক্ষমতায় আসবে, তখন আওয়ামী লীগের লোকজন এই ধরনের কথা বলতো, এই ধরনের ফালতু কথা, ফাত্রা কথা বলতো। শেখ হাসিনা মুখ কেন দেখায় না? আরে ভাই, মুখ দেখায় নাই তাতেই বাংলাদেশ কাইপে যায়। মুখ দেখালে ক্ষমতায় থাকতে পারবা? শেখ হাসিনা যেদিন মুখ দেখাবো, এরাই দেখবেন কি আওয়ামী লীগ আগে যোগ দিব। যে লোক এনে কমেন্টস করছে না, সেই আগে গিয়ে যোগ দিবে আওয়ামী লীগে। আমি শেখ ফরিদ আওয়ামী লীগে যোগ দিব কিনা সন্দেহ আছে। আপনি যোগ তো দিবেনই না। এই এরাই গিয়ে আগে আপনার আগে গিয়ে দৌড়া এই লিখে রাখেন, ঠিকানা, ছবি দেখাইতে বলেন, আমি গ্যারান্টি দিতে পারি। যে লোক কমেন্টস করছে তার ছবি দেখাইতে বলেন, তার ছবি আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন। আওয়ামী লীগ যেদিন ক্ষমতায় আসবে, এর বাপ চাচা সে নিজে গিয়ে আওয়ামী লীগে যোগ দিবে, শেখ হাসিনা পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। আওয়ামী লীগ, আমি যখন বিএনপির কর্মীদের সামনে বলতাম যে না বিএনপি ক্ষমতায় আসবে, খোদ বিএনপি বিশ্বাস করতো না, খোদ বিএনপির নেতা কর্মী বিশ্বাস করতো না, বিএনপি ক্ষমতায় আসছে না। তেমনি এখন শেখ হাসিনা মুখ পালাই আছে, মানে শেখ হাসিনা পালিয়ে গেছে, মানে আমরা নাই, আমরা মুখে কথা বলতেছি না। ওয়াকার সাহেবকে বেড়াকে ফিরে যেতে যাও বাবির পোলারা, তারপরে কার সেটাকে ভাঙে,
খুঁজে বাবা, শেখ হাসিনা যখন আসবে তখন তোমার আব্বা, খালা, মামু, ফোবারা সব পাকিস্তান পালায় যাবে। আর শেখ হাসিনা পালায় যায় নাই, শেখ হাসিনাকে হেলিকপ্টারে পাঠানো হয়েছে। পালায় গেছিল গোলাম আজম, আর মুসলেকা দিয়ে গেছিল আজকে তারেক রহমান। এই আজকে তারেক রহমান মুসলেকা দিয়ে পালায় গেছিল। একবার না, বিমানে যাওয়ার সময় 3 বার মুসলেকা দিয়েছিল। 17 বছরে পরে এসে প্রধানমন্ত্রী হয়েছে। আর শেখ হাসিনা কিন্তু মুসলেকা দিয়ে যায় নাই। আপনাদের লোকজনই বলেছে যে তিনি ভ্যানিটি ব্যাগে, তার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে পুরে নিয়ে গেছে। আর যে ব্যক্তি প্রশ্ন করেছেন তাকে বলি, আপনাদের যে পীর আছে না পিনাকি, ও পিনাকির আব্বা ফ্রড মাজার বলছে যে আপনারা আমেরিকার কথায় ক্ষমতায় আসছেন। এত গল্প কম কম করেন। শেখ হাসিনাই বরং প্রকৃত, তিনি প্রমাণ করে দিয়েছেন যে বিদেশি শক্তির সামনে মাথা নিচু করা যাবে না, ক্ষমতা না থাকলেও না। শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছে। বরং আপনারাই সারা জীবন আমেরিকার বিরোধিতা করছেন, এখন আমেরিকার পা চাটেন, চুমা দেন, আমেরিকার পায়ে চুমা দেন। এটা আমি বলি নাই, ফরদ মাজার বলছে আপনাদের জন্য। শেখ হাসিনা আসবে কি আসবে না, বেড়াকে ফিরে যেতে দেন। আরেকটা জিনিস বলি, সেনাবাহিনীর লোকজন কিন্তু পালায় যায় শেষে। মইনু আহমেদ এখন কোথায়, তার জেনারেলেরা কোথায়, ওয়াকার সাহেবকে পালায় যেতে হবে। তখন আপনারা কোথায় যাবেন আমরা জানি। আওয়ামী লীগটা তো জায়গা আছে ভারতে যাওয়ার, আপনারা কোথায় যাবেন সেই চিন্তা করেন। শেখ হাসিনার চিন্তা করেন না। এই এই দেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কেউ ফের ঠেকে রাখতে পারবে না। আপনি যিনি প্রশ্ন করছেন, আপনি আপনার বাবারে প্রশ্ন করেন যে আওয়ামী লীগ কাহাকে বলে, কত প্রকার, কি কি, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। আপনি জামাতকে যায় প্রশ্ন করেন গা, আপনি আসেন দেখি, আপনার ছবিটা দেখেন না, আমরা একটু দেখি। যারা বলতেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, শেখ হাসিনা পালাই গেছে, তো পালায় যায় নাই। কেউ বলে যে না, ইতিহাস আর ফিরে আসে না, শেখ হাসিনা ইতিহাস বানাবে। শেখ হাসিনা ইতিহাস পাল্টানোর জন্য ক্ষমতায়, আপনি লিখে রাখেন। এই বাংলাদেশে আমি সবার আগে আমি বলেছি, যখন আওয়ামী লীগের লোক আমার কথা বিশ্বাস করতো না, তাহলে বলে রাখি আপনাকে, আমি বলেছিলাম যে শেখ হাসিনাকে এত বড় সংবর্ধনা দিতে হবে যে বাংলাদেশের ইতিহাসে না হয়েছে, না ভবিষ্যতে হবে, এত বড় সংবর্ধনা। এবং এও বলেছি যে বিমানবন্দর থেকে তিনি আসতে পারবেন না, তাকে ওই যে তাবলিগ যেখানে হয়, ইস্তেফার ময়দান, সেখানে গিয়ে সংবর্ধনা দিতে হবে শেখ হাসিনাকে, তাও আবার 3 দিন। এটা লিখে রাখেন, আমার কথা লিখে রাখেন। এগুলো এগুলো ওগুলো বলে আত্মতৃপ্তি নিতে পারেন। আপনাদের গোলাম আজম পালাই ছিল, 75 সাল পর্যন্ত নিজামীরে খুঁজে পাওয়া যায় নাই, 75 সাল পর্যন্ত সাইদিরে খুঁজে পাওয়া যায় নাই। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আসছেন, কে কোথায় ছিলেন আমরা ওটা জানি। আপনাদের এত বড় মর্দ হয়েছে, আমারের দেশ নাকি আমার দেশ পত্রিকার সম্পাদক কোথায় গেছিল, হ্যাঁ? গোলাম আজমের পোলারা কোথায় পলাই যায়, এখনো গোলাম আজমের পোলা 2টা লন্ডনে গিয়ে নাগরিকত্ব নিয়ে বসে আছে, ওগুলো আমরা জানি। ওগুলো আমাদের সামনে বললেন, ওগুলো আপনাদের কাছে আপনারা এগুলো বলে তৃপ্তি নিতে পারেন, কিন্তু আমরা জানি, আমরা দেখে আসতেছি। কত ক্ষমতা ধর দেখলাম, সকালে ক্ষমতা ধর, বিকেলে সলিমুদ্দি কলিমুদ্দি হয়ে যায়, আবার বিকেলের সলিমুদ্দি কলিমুদ্দি, তারপর দিন সকালে দেখি মন্ত্রী হয়ে যায়। এগুলো চাপা মাইরেন না, ঠিক আছে? এগুলো পইলে আত্মতৃপ্তি নিতে পারেন, আপনি দেখতে পারবেন আমার কথা সত্য না মিথ্যা, আপনি সাক্ষী দিয়েন। আর যদি সম্ভব হয় ওই দর্শকরা এখানে ছবি দেখাইতে বলেন, আমরা সেই ছবিটা রেখে দিই একদিন, দেখবো আমার কথা সত্য হয় কিনা। ওগুলো বলে কোনো লাভ নাই। আর এটা আমার জন্য তির্যক কিছুই না, আমি আওয়ামী লীগ করি না, আমি আওয়ামী লীগ করি না, আমার জন্য তির্যক কিছুই না এই প্রশ্ন। তবে আসবে, ঠিক যেমন বিএনপি ক্ষমতা আসবে বলছিলাম, বিএনপি লোক বিশ্বাস করে নাই। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, আওয়ামী লীগের লোক বিশ্বাস করে না। তা আপনি এটা বলতেই পারেন, আওয়ামী লীগের অনেক লোক বিশ্বাস করে না যে শেখ হাসিনা ক্ষমতায় আসবে, বলে 10 বছর 20 বছর লাগবে। কিন্তু আমি জানি এই সরকার বেশি দিন টিকবে না, তার প্রমাণ আপনার দেখে। ওয়াকারকে এই যে আমার ভাবির পোলাদের মামা, ওয়াকারকে শুধু চাইতে বলেন, আমরা কিন্তু জানি। জি বলেন প্লিজ। ফরিদ ভাই, আমরা আরেকটা প্রসঙ্গে যাই, আরেকটা প্রসঙ্গ দিয়ে আমরা হয়তো আজকে আলোচনা শেষ করবো। গতকালকে ওই টপিকে আপনি কিছু কথা বলেছেন, কিন্তু কোথায় যেন আমার কাছে একটা খটকা লাগছে যে ওসমান হাদির ইস্যু নিয়ে কি বাংলাদেশে আবার বড় কোনো বিষয় ঘটছে কিনা। আমি মমতার আলোচনা বাদ দিলাম, মমতার বক্তব্য বাদ দিলাম, এটা আপনিও একমত যে মমতার বক্তব্য গুরুত্ব দেওয়ার কিছু নাই, ভারতও দিচ্ছে না, বাংলাদেশ সরকারও দিচ্ছে না। কিন্তু বাংলাদেশে ওসমান হাদির আশেপাশে যারা আছে তাদের মধ্যে আজকের খবর, ওসমান হাদির বোন একটা খুব সিরিয়াস প্রশ্ন তুলেছে যে ওসমান হাদি হত্যা মামলার বাদী কেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব সেই যাবেন, কারণ তার ওয়াইফ আছে, তার ভাই বোন আছে, তাহলে মামলার বাদী সে কেন হলো, কার অনুমতিতে হলো? এবং ইনকিলাব মঞ্চ নিয়ে ওসমান হাদির ভাই বলছে যে মুখ খুললে পরে ইনকিলাব মঞ্চে ওদের কারো মুখ দেখানোর উপায় থাকবে না। এটা নিয়ে কি বিশেষ কোনো ঘটনা ঘটছে বলে আপনার মনে হয়? এই তথাকথিত জুলাই বিপ্লবী, তথাকথিত জুলাই সন্ত্রাসী ওসমান হাদি, তাকে যখন হত্যা করা হয় তখনই আমরা বলেছি এটা হচ্ছে স্যাবোটাস। আবু সাইদও কিন্তু একটা স্যাবোটাস, এটা নিজেরাই ঘটনা ঘটিয়েছে। আপনি পোস্টমর্টম কেন দিবেন না? এই আধুনিক যুগে আবু সাইদের পোস্টমর্টম করতে দেনাই এই জাবেরেরা, আবু সাইদের পোস্টমর্টম করতে দেনাই এই তথাকথিত জুলাই মঞ্চ, আবু সাইদের লাশের ময়নাতদন্ত করতে দেয় নাই এই তথাকথিত বৈষম্য বিরোধী, তথাকথিত কি ন্যাশনাল কটকড়ির পার্টি নাকি ন্যাশনাল চিলড্রেন পার্টি, তারা করতে দেয় না। কেন দিবেন না আপনি?
পোস্টমর্টম না করতে দেওয়াটাও একটা অপরাধ। তার মানে এখানে দাল মে কুচ কালা হায়, আমরা তখনই বলেছি। আর ওসমান হাদি, যাকে তালিবার্ষ ও অন্তস্তকেরা হাদি বলে, আমরা বলি না, তারাই বলে, যিনি এই নারীর প্রাইভেট পার্টস শব্দ উচ্চারণ করে বিখ্যাত হয়ে গেছেন। জামাত আবার একটা জিনিস পারে, মানে আপনি যত জঘন্যই হন, আপনাকে তারা সুপারস্টার বানায় দিতে পারে। এটা আবার সুপারস্টার বানানোর কারখানা, এটা তারা পারে। এরকম একটা বিশ্রী শব্দ যে উচ্চারণ করে, তারাই দেশে মানুষ জাতীয় সিম্বল মনে করে, জাতীয় নেতা মনে করে, তার কবর হয় আবার জাতীয় কবি নজরুল ইসলামের পাশে। লজ্জা থাকা উচিত এই দেশের মানুষের। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই ওসমান হাদি, যার নামটা আবার ফাঁকিবাজি, ওইখানেও একটা, তার নাম ওসমান হাদি না। এই তথাকথিত বিপ্লবী, জুলাই বিপ্লবী ওসমান হাদি যখন মারা গেল, তার বোন তো সেই হাসপাতালেই ছিল। পুলিশ সেখানে গিয়ে তার বোনের কাছে কেন গেল না? আমি বেঁচে, আমি মারা গেলে আমার সন্তান, আমার পরিবার, আমার স্ত্রী, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, না থাকলে আমার কাজিন, তারা বাদী হবে। অন্যজন কেন বাদী হলো? দালমে কুস্ত কালা হায়, জাবের হত্যা করে, এটা তো আভ্যন্তরীণ কোন্দল। হয় সাদাবাজি নিয়ে আভ্যন্তরীণ কোন্দল, অথবা পরিকল্পিত ভাবে হাদিকে হত্যা করেছে জামাত। হাদির ভাই তো দাবি করেছে যে জামাতের পিএস এর সাথে জড়িত, এটা আমার কথা না। আবার ওই তথাকথিত কি ইনকালাব নাকি পাকিস্তান, পাকি লাভ মঞ্চ নাকি পাকিস্তান লাভ মঞ্চ আছে, তারা বলেছে হাদির ভাই জড়িত, মানে তাদের সাক্ষীতে তারাই জড়িত। আবার এরা সবাই মিলে বলতেছে আবার আওয়ামী লীগ জড়িত। এগুলো তো ফাত্রামি, বদমাইশি, এতে প্রত্যেকটা কথাই স্ববিরোধী। সর্বশেষ হাটে হাড়ি ভেঙে দিয়েছে এই তথাকথিত জুলাই সন্ত্রাসী, জুলাই বিপ্লবী ওসমান হাদির বোন। সে বলেছে তারা থাকতে কেন সে জাবের বাদী হবে? জাবেরকে গ্রেপ্তার করেন, জাবেরকে অ্যারেস্ট করেন, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। জামাতের সেক্রেটারিকে ধরেন, যার ভাই মারা গেছে সে নিজে বলতেছে যে জামাতের সেক্রেটারি জড়িত। আপনি তাকে গ্রেপ্তার না করে একবার ভারতের দোষেন, একবার আওয়ামী লীগ দোষেন, একবার রয়ের দোষেন। এটা তো ফাত্রামি, বদমাইশি, ভণ্ডামি, নিজের দোষ অন্যের কাছে চাপিয়ে দেওয়া। এটা তো ঠিকই বলেছে। তো এটা নিয়ে নতুন আলোর কিছু হবে না। ওসমান হাদির একটু চেঁচামেচি হচ্ছে, এটা এই 10-12 দিন পরে এটা আবার এরাই 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 দমিয়ে রাখবে। কারণ এই হাদির বোন একেবারে, হাদির বোন একেবারে এই মামলার হাদি মেরে দিছে, সোজা কথা বলে দিলাম। কারণ সে বলেছে এই মামলার বাদী তার বোন না হয় কেন তারা? আপনি বলেন যে যদি কেউ না থাকতো, এত মামলা হয়, পুলিশ বলে আমরা তো বাদী পাই নাই তাই মামলা নেই না। সেখানে বাদীর ভাই জীবিত, বোন জীবিত, আপনি তাকে বাদী বানাইলেন না, বাদী বানালেন কোথাকার কোন জাবের। জাবেরকে গ্রেপ্তার করেন, তাহলে আসল তথ্য বের হয়ে যাবে। তবে এটা এখন ঠান্ডা হয়ে যাবে, কারণ জাবের, কারণ হাদির বোন আর হাদির ভাই যে কথা বলছে, এটা এমনি ঠান্ডা হয়ে যাবে, এটা হালে পানি পাবে না। এর যে বাটপারি মানুষ বুঝে ফেলেছে যে হাদি হাদি হত্যা যে একটা ষড়যন্ত্র, এটা মানুষ এখন বুঝে ফেলেছে। সবার কাছে এটা দিনের আলোর মতো পরিষ্কার, এবং এটা হাস্যকর একই সাথে। জি। ফরিদ ভাই, আপনি জানেন বাংলাদেশের অবস্থা, লোডশেডিং এর পরিস্থিতি, তারপরে এই যে আইএমএফ এর লোন পাওয়া যাচ্ছে না, অর্থনীতি ভয়ঙ্কর চাপে। অর্থমন্ত্রীও নিজে মাঝে মধ্যে বলছেন যে অর্থনীতি কি ভয়ঙ্কর অবস্থায় আছে। এসবের মধ্যে দিয়ে যে সিচুয়েশন, এই সিচুয়েশনে ইউনুস গং এর বা ইউনুসের যেসব লোকজন, তাদের যে কাণ্ড কারখানা, এই একে একে উপদেষ্টারা তারা কিচেন ক্যাবিনেট নিয়ে এই মানে নিজেদের দায় এড়িয়ে কথা বলছে, আমি ছিলাম না কিচেন ক্যাবিনেটে। প্রত্যেকটাই এখন মতো যে 5 জন মুখ খুলছে, 5 জনই বলতেছে কিচেন ক্যাবিনেট ছিল, বাট আমি ছিলাম না। এটা নিয়ে বহু আলোচনা হয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন, তাদের কি নতুন কোনো মিশন থাকতে পারে যে আমরা শেখ হাসিনার মতন এত লৌহ মানবী একজনকে পরাজিত করছি, এখন তারেক রহমানকে আবার কোনোভাবে একটা চাপে ফেলে বা তাকে যদি পরাজিত করা যায়, তাহলে আমরা আবার সামনে 2 বছর বা 5 বছর আবার শাসনে আসতে পারবো? এরকম কোনো সন্দেহ তৈরি হয় না? তাদের এই প্ল্যান থাকতে পারে, কিন্তু তাদের এই প্ল্যান ব্যর্থ হবে দুই কারণে। প্রথমত, বিএনপির সাথে তারা পারবে না। আর দ্বিতীয়, তারা এটা করতে গেলে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। তারা তো আশা করতে থাকবে না। তারা যদি এটা শুরু করে, সত্যি বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করে, আওয়ামী লীগ ঢুকে যাবে। আওয়ামী লীগ তো রেডি হয়ে আছে ঢোকার জন্য, যে কোনো সময় তারা ঢুকবে। তারা তো বলে দিয়েছে, শেখ হাসিনা তো বলে দিয়েছে, ফাঁসির দড়ি রেডি রাখ, আমি আসতেছি, বলে দিয়েছে তো। আওয়ামী লীগ তো মাঠে নামবেই, আওয়ামী লীগ তো মাঠে আছেই। শুধু তারা ঘোষণা, আওয়ামী লীগ যখন, শেখ হাসিনা যখন ঘোষণা দিবেন, আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যখন ঘোষণা দেবেন তোমরা মাঠে নামো, নেমে যাবে। নেমে গেলেই দেখবেন এরা টিকবে না, কেউই টিকবে না। আর আপনি যেটা বললেন জামাত বা এই যে ভাবির পোলার আন্দোলন করে আওয়ামী লীগ উচ্ছেদ করবো, অতন আলী আদেশের না। ওগুলো কেন পেরেছে আমরা জানি। ওই ইউনুসের কাঁধে চড়ে, ও আকারের কাঁধে চড়ে, এবং সবচেয়ে বড় কথা, বিএনপি পর্দার অন্তরালে বিএনপি ছিল আসলে। আপনি যে যাই বলেন, বিএনপি এগুলো করিয়েছে। বিএনপির কারণে, বিএনপি, আমি বলেছি তো, আমি বহুবার বলেছি, এবং আমি একমাত্র ব্যক্তি স্পষ্ট করে বলেছি যে বিএনপি যেই দিন এদের তালাক দিবে, এই ভাবির পোলাদের, তারপর জামাতকে যদি বলে যে বিএনপি কালকে জামাতকে বাইন তালাক দিল,
তারপর ভাবির পোলাদের বাইন তালাক দিল। 1 সপ্তাহের মধ্যে এদের বাংলাদেশে খুঁজে পাবেন না। জামাতকে একটু একটু খুঁজে পাবেন, এদের একটাও খুঁজে পাবেন। অলরেডি তো ফারুকী পালাই গেছে, সব পালিয়ে যাবে। এরা কি রাজনীতিবিদ? এই কি মাহফুজ, তারপর কি, আরে কি নাম আমার ভাই পোলাদের এত নাম মনে থাকে না। ওই যাই হোক, যারা 6 জন এমপি আবার 2-4 জন বাইরে, এরা কি রাজনীতিবিদ? আওয়ামী লীগের একটা ওয়ার্ড কমিটির চাপ এরা কুলাইতে পারবে? আরে ভাই, শুধু আমার ভাবির পোলাদের মামা ওয়াকারকে ঘরে যাইতে বলেন। ওয়াকারের যে ঘর, সেই ঘরে যাইতে বলেন না। পাবলিক ফুটবলের মতো শটায় এত যমুনা নদীতে না, পদ্মা নদীতে না, ঢাকার মান্ডা খালের গান্দা পানির মধ্যে ফেলাবে। কি বলেন এরা? বিএনপি এত সহজ? বিএনপির প্রশ্রয় না এরা এগুলো করেছিল? এদের আসলে এদের প্রশ্রয় দিয়েছিল কে? আপনি কি মনে করেছেন এরা বিএনপি, ভাবির পোলারা নিজেদের মাজার জোরে এই ক্ষমতা দেখাইছে? আপনি কি মনে করেন যে জামাত তার নিজের ক্ষমতার জোরে এটা দেখাইছে? ওখানকে যাইতে বলেন না, ভাবির পোলাদের মামারে শুধু তার খোয়ারে যাইতে বলেন। তারা যে খোয়ারের যা সেখানে ঘোড়াকে ঘোড়ার পাথানে যাইতে বলেন। তারপরে না দুধ কা দুধ পানে। আওয়ামী লীগের ঠেলাই তো কুলাইতে পারবে না সবাই মিলে, পারবে? এরা তো বিএনপির প্রশ্রয় দেওয়ার কারণে এরা ঠিক আছে। আপনি শুনেন বিএনপি এদের কত প্রশ্রয় দিয়েছে, যে এদের নেতা মির্জা আব্বাসকে গালি দিতে 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 কোমাতে পাঠিয়ে দিয়েছে। বিএনপি প্রশ্রয় দিয়েছে, মাথায় তুলেছে। তার জন্য এখন বিএনপি যদি মনে করে তাদের আরো মাথায় তুলবে, সেটা বিএনপির ব্যাপার। কিন্তু এই ধরনের তারা যদি প্ল্যান করে, এটা ব্যর্থ হবে, এটা হবে না আর আন্তর্জাতিক ভাবে। আর সেটা গ্রহণযোগ্যতা পাবে না। সবচেয়ে বড় কথা, জনগণ আর সমর্থন দেবে না। জনগণ বুঝে ফেলেছে এরা বাটপার, এরা ধোকাবাজ, এরা কেসকি বান্দির পোলা, সব সুলতান খা হয়ে গেছে। যারা আগে ভাত পাইতো না, তারা 5 স্টার হোটেলে গিয়ে হাঁসের মাংস খায়। যারা বলছে লোকাল বাসে চলতো, তারা 150 গাড়ি নিয়ে যায়। যারা যারা আগে বলতো যে আমার গ্রামের মধ্যে আমার বাড়ি সবচেয়ে ভাঙা, এখন সে বলে তার বাপ নাকি ছিল জমিদার। তো মানুষ দেখলো বাটপারি ধরে ফেলেছে। বুঝে ডাক দেখ না, কয়টা লোক হবে আপনি বলেন? বলেন না মিছিলের নামতে। আপনি মাহফুজকে বলেন ডাক দিতে। তারপর আমার ভাবির পোলা যেগুলো এমপি হয়েছে 6টা, ওদের বলেন না একটা মিছিল করাইতে। দেখেন না কয়জন লোক হয়, খুঁজে খুঁজে লোক পাবে। আর ফারুকেরই পালায় যাইতেছে, আরো কে কে যেন পালাই গেছে, পালায় যাচ্ছে, যাবে। এদের তখন পালানোর সময়, এরা আন্দোলন করবে, টিকবে না। এমনকি বিদেশিরা, সবচেয়ে বড় কথা, এদের যে প্রভু রাষ্ট্রগুলো, তারাই তো আর তাদের সমর্থন দিবে না। তারা আর তাদের সমর্থন দিবে না। বরং এখন ধীরে ধীরে আওয়ামী লীগ আস্তে আস্তে আগাবে এবং আওয়ামী লীগ মজবুত হবে। আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ধীরে ধীরে ক্ষমতায় যাবে। এরা যদি মনে করে বিএনপি ফেলে দিয়ে ক্ষমতায় যাবে, জামাতকে এই দেশের মানুষ কোনোদিনই ক্ষমতায় মেনে নেবে না, কোনো কালেই মেনে নেবে না, নিশ্চিত থাকেন। তাই এদের কোনো ষড়যন্ত্র, যদি মনে করে এবার বিএনপি কেও ফেলে দিতে পারবে, বিএনপিকে ফেলে দিয়ে আর ক্ষমতায় যেতে পারবে না। আওয়ামী লীগ চলে আসবে, আর আওয়ামী লীগ আসবেই। আমার ভাবির পোলারাও কিছু না করলে আওয়ামী লীগই ক্ষমতায় আসবে। এবং সেটা আপনি 6 মাস 1 বছরের মধ্যে এটা দৃশ্যমান হয়ে যাবে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতেছে। এটা সারা দেশের মানুষ বুঝতে পারবে, দেখতে পারবে। কারণ দেশের যে অর্থনীতি, বিএনপির প্রতি মানুষ আস্থা নাই। আর আমার ভাবির পোলাদের কেউ 5 পয়সা দাম দেয় না। পাবলিক শুধু সেনাবাহিনীকে বারবার বলতেছি, সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে এদের দেখো, সেনাবাহিনী বলেছে কিস্তিতে চলে যাবে, গেছে কি ব্যারাকে? যায়নি। আর বলতেছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই, মিথ্যা কথা। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর্মি আছে। যখন আওয়ামী লীগ নামলে তখন কি করে আমরা দেখেছি তো, আমরা পুলিশকে দেখেছি, আর্মিকে দেখেছি কিভাবে কেন। তো এগুলো তাদের আজকারাতেই এরা কথা বলতেছে। এরা গ্রামের মেম্বার হইতে পারবে না, তারা এমপি। যারা এই দেশের এমপি হইতে গেলে জামানত হারাবে, তারাই দেশের মন্ত্রী হয়ে বসে আছে। এগুলো বেশি দিন থাকবে না। আপনি 6 মাস থেকে 1 বছরের মধ্যে আওয়ামী লীগ যে ক্ষমতায় চলে আসতেছে, এটা দৃশ্যমান দেখবেন। ঠিক আছে, যেমন যেমন কোনো ব্রিজ বানাইতে গেলে স্প্যাম গুলোকে দৃশ্যমান দেখা যায় না, এই যে ব্রিজের পিলার হচ্ছে, এগুলো আপনি দেখতে পারবেন 6 মাস থেকে 1 বছরের মধ্যে।